ক্লাস টুয়েলভের বাংলা কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সালে হয়েছিল? 1824 সালে। কোথায় হয়েছিল? বাংলাদেশের সাগরদাড়িতে। মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম কী ছিল? রাসনারায়ণ দত্ত। মাতার নাম জাহ্নবী দেবী। তার পিতা কী কাজ করতেন? তিনি পেশায় কী ছিলেন? সরকারি উকিল ছিলেন। তিনি একজন উকিল ছিলেন। এবং মধুসূদন দত্ত কেন তার পিতার বিরাগভাজন হন? কারণ তাকে ত্যায্যপুত্র করা হয়, কারণ 1843 খ্রিস্টাব্দে পিতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে সমাজের সকলেরই বিরাগভাজন হন। হিন্দু ধর্মীয় গোড়া সমাজে তিনি আঘাত হানেন, তাই তার পিতা তার প্রতি অতি দুষ্ট হন। আর মধুসূদন দত্ত প্রথমে কোথায় যান? মাদ্রাজে, এবং তারপর তিনি বিদেশে কোথায় বসবাস করতে শুরু করেন? তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসবাস করতে শুরু করেন। মধুসূদন দত্ত কেন বাংলা ভাষাকে ত্যাগ করলেন? কারণ তিনি মনে করেছিলেন বাংলা ভাষার থেকে ইংরাজি ভাষাতে তিনি অনেক বেশি তার পছন্দ ছিল, আগ্রহী ছিলেন ইংরাজি সাহিত্যে অনেক বড় একজন সাহিত্যিক বা কবি হওয়ার জন্য। বাংলা ভাষার প্রতি তিনি অনাদর করেন, কারণ তার বাংলা ভাষার তুলনায় ইংরাজি ভাষায় খ্যাতনামা হতে তিনি বেশি পছন্দ করতেন। ইংরাজি সাহিত্যের প্রতি তার আকর্ষণ এতই বেশি হয়েছিল যে তিনি ইংরাজি সাহিত্যে বড় সাহিত্যিক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। এবং কেন মধুসূদন দত্ত ইংরাজি সাহিত্যে ব্যর্থ হলেন? কারণ মধুসূদন দত্ত সেইভাবে ইংরাজি সাহিত্যে উন্নতি লাভ করতে পারলেন না। ইংরাজি সাহিত্যে তার যথাযথ জ্ঞান সেইভাবে প্রকাশিত করতে পারলেন না। কীভাবে মাইকেল মধুসূদন দত্ত নিজের ভুল বুঝতে পারলেন? তিনি নিজের ভুল বুঝতে পারলেন কারণ যখন তিনি ইংরেজি সাহিত্যে বড় সাহিত্যিক বা কবি হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তার জীবনে চরম ব্যর্থতা বা চরম শূন্যতা নেমে আসে। তিনি সেই নাম করতে পারলেন না, এবং সেখানে তার দিন খুবই অতি কষ্টে, অনাহারে, অতি দুঃখ ক্লেশে তার দিন কাটতে লাগলো। এবং তিনি বুঝতে পারলেন যে তিনি এই বঙ্গ ভাষার অমূল্য সম্পদকে, যা তার নাম যশ অনেক বেশি বাড়িয়ে দিত, তাকে ত্যাগ করে তিনি অতিশয় ভুল করেছেন। মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের সারসংক্ষেপ লেখো এবং এর নামকরণের সার্থকতা বিচার করো। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের মনের মণিকোঠায় যেন জ্বলন্ত শিখার মতো। মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে মাদ্রাজে ভার্সাই নগরীতে যখন বসবাস করতেন, তখন এই কপোতাক্ষ নদের স্মৃতি তাকে তাড়না করেছিল, এবং এতটাই সেই স্মৃতি মুখর হয়েছিলেন এই কপোতাক্ষ নদের প্রতি যে তিনি কপোতাক্ষ নদ সম্বন্ধে লিখেছিলেন যে এই নদ যেন তার মনের থেকে কিছুতেই মুছে যায় না। তিনি সবসময় এই নদের কথা তার মনের মধ্যে স্মরণ করেন। অর্থাৎ বাংলাদেশের এই নিঃসঙ্গ জীবন যখন কবি একাকিত্ব বোধ করতেন তখন এই নদ যেন তাকে সঙ্গী হয়েছিল, এবং এই নদ যেন এক মায়াচ্ছন্ন প্রতিরূপ। সবসময় এই নদ বাংলাদেশের সুন্দর প্রকৃতির মধ্যে এই নদের যে স্মৃতিচারণা তা কবিকে তাড়না করত। অর্থাৎ কবি যতই বিদেশে থাকুক, নিজের জন্মভূমি এবং নিজের এই কপোতাক্ষ নদকে তিনি কিছুতেই ভুলতে পারেননি। তাই কপোতাক্ষ নদের কথা তিনি সবসময় মনে করতেন, এবং তিনি যেন সেই কপোতাক্ষ নদের টানেই বঙ্গভূমিতে নিজে যেন ফিরে আসতে চান, কিন্তু তিনি কিছুতেই আসতে পারছেন না অর্থের অভাবে। কিন্তু এই নদের স্মৃতিচারণা সবসময় তার মনের মধ্যে এই নদের কথা মনে পড়ে। এই নদের কুলকুল ধ্বনি যেন তিনি মায়াচ্ছন্ন কানে শুনতে পান। এই নদের কুলকুল ধ্বনি যেন তিনি কল্পনাতে যেন শুনতে পান। এই কল্পনার চোখে যেন এই নদকে তিনি সবসময় দেখতে পান, এবং তিনি তার কল্পনায় এই নদের কুলকুল ধ্বনি শুনতে পান, যা বঙ্গের মানুষকে অতিশয় আকৃষ্ট করে। অর্থাৎ তার প্রিয় এই জন্মভূমির নদ। তিনি অনেক নদী দেখেছেন, কিন্তু তার স্মৃতিচারণা তার মনের মণিকোঠায় নেই। কিন্তু এই কপোতাক্ষ নদ, যাতে বঙ্গদেশের এই মাটি, বঙ্গদেশের প্রকৃতি, আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তার বঙ্গের স্মৃতির সাথে যা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই নদ তার মনের মধ্যে তার স্মৃতিচারণায় সদাসর্বদা জল করত, এবং তিনি সেই নদের টানে সবসময় বঙ্গভূমিতে ফিরে আসার কথা ভাবতেন, যেন সেই নদের ধ্বনি সবসময় তিনি শুনতে পেতেন। তার কল্পনার দ্বারা তিনি সবসময় নদকে প্রত্যক্ষ করতেন, এবং তার নদের ধ্বনি যেন শুনতে পেতেন। এবং তিনি যেন ভুল করেছেন এই নদকে ছেড়ে, এই বঙ্গভূমিকে ছেড়ে তিনি ভুল করেছেন বিদেশে পাড়ি দিয়ে এবং বিদেশে বসবাস করে। তাই তার জীবনে তিনি নিজেকে আত্মধিক্কার জানিয়েছেন, তার জীবনে চরম অনুতপ্ত তিনি হয়েছেন। তাহলে এখানেই শেষ করলাম।